ফেসবুক ফ্রেন্ড লিস্টের একটা ছেলে হুট করে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে মেয়েরা যতটা নার্ভাস হয়, শামীমদের বাড়ি থেকে আমাকে যখন দেখতে আসা হলো আমি তার বিন্দুমাত্র ছিলাম না। ফেসবুক ফ্রেন্ড হলেও আমাদের মাঝে সেইভাবে কথাও হয়নি কখনো, মানে চ্যাটিং কখনো হয়নি। যখন ওই বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠানো হয় তখন সে আমাকে নক করে বিস্তারিত জানায়। যেহেতু একটা ছেলে দীর্ঘদিন ধরে আমার ফ্রেন্ড লিস্টে আছে, তাই আমি কোথা থেকে যেন খানিকটা স্বস্তি পেয়েছিলাম, কারণ সে নিশ্চয়ই আমার পছন্দ অপছন্দ এবং আমার কর্মকাণ্ড সম্পর্কে জানতো। তাছাড়াও এতটুকু শিওর ছিলাম যে সে আমাকে নিজেই পছন্দ করে তারপর পরিবারকে জানিয়েছে। সত্যি বলতে কি, বিষয়টা আমার খারাপ লাগেনি। একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগতেই পারে, আর এই ক্ষেত্রে ছেলেটা যেহেতু বিয়ের জন্য প্রপোজাল পাঠাচ্ছে, তার মানে তার মধ্যে কোনো অহেতুক বিরক্ত করার প্রবণতা নেই, বরং আমাকে সে সঙ্গী হিসেবে চায়। আমিও এবার ভালো করে মোটামুটি তার ফেসবুক ঘাটাঘাটি করলাম, তার ছবি, কোথায় কোথায় ঘুরতে গেছে, কার কার সাথে বেশি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, এইসব আর কি। তাছাড়াও সত্যি বলতে কি, একটা মানুষের মানসিকতার অনেকখানি জানা যায় তার বিভিন্ন পোস্ট আর স্ট্যাটাস দেখে। আমার পছন্দই হলো, খারাপ কি? তবে সমস্যা হলো বয়স। ছেলেটি আমার ব্যাচমেট হাজবেন্ড হিসেবে কেমন হবে সেটা নিয়ে বরং আমি চিন্তিত ছিলাম। দিনক্ষণ ঠিক করে শামীম, ওর বাবা মা আর বড় বোন আমাদের বাসায় এলেন। ভদ্রস্থ ভাবে আপ্যায়ন করা হলো। আমি নিজেও বেশ সাবলীল ছিলাম, শাড়ি চুরির ঝামেলায় যাইনি। সালোয়ার কামিজেই শালীন ভাবে তাদের সামনে গিয়ে ড্রয়িং রুমে বসেছিলাম। আন্টি বললেন, মা তুমি অবসর সময়ে কি করতে পছন্দ করো? আমি ওনার প্রশ্ন শুনে সত্যিকার অর্থেই মুগ্ধ হয়ে গেলাম, কারণ একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মেয়ে দেখতে এসে গতানুগতিক প্রশ্ন না করে মেয়ের শখ সম্পর্কে জানতে চাচ্ছেন। সাবলীল ভাবে উত্তর দিলাম, আমি বই পড়তে পছন্দ করি আন্টি। তিনি বললেন, বাহ, খুব ভালো, আমারও বই পড়তে ভালো লাগে, তবে এখন চোখে ভালো দেখি না, চশমা দিয়ে পড়লেও মাথা ব্যথা করে। যেন ঘরোয়া আলাপ আলোচনা হচ্ছে। আঙ্কেল আমার আব্বুর দিকে তাকিয়ে বললেন, ভাই আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে ছেলে মেয়ে আলাদা কথা বলুক, ওদের নিজেদেরও তো কথাবার্তা থাকতে পারে। এবার আমার মুগ্ধতার রেশ আরো বাড়লো। আমি আর শামীম ড্রয়িং রুম ছেড়ে আমার বেডরুমের লাগোয়া বারান্দায় এসে দাঁড়ালাম। জায়গাটা খোলামেলা, মন ভালো করে দেওয়ার মতো। শামীম বলে উঠলো, আজকের আকাশটা খুব সুন্দর তাই না দীপা? আমি মৃদু হেসে বললাম, কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছ না তাই না? আর তুমি বোধহয় নার্ভাস। এই কথা বলে আমি হেসে উঠলাম। সে সত্যি মাথা নিচু করে হাসলো, অর্থাৎ আমি যা বলেছি তা সত্যি। ঠিক এমন সময় দেখলাম ওর বড় আপু দুম করে আমার বেডরুমের দরজা দিয়ে ঢুকছেন আর এদিক ওদিক খুঁজছেন। শামীম হাত নাড়িয়ে ওর বড় আপুকে ডাকলো, আপু কিছু বলবা? আমরা এখানে। উনি ঠিক আমাদের মাঝখানে এসে দাঁড়ালেন আর ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, কথাবার্তা হয়েছে তোদের? আমি একটু অবাক হলাম, কারণ আমরা এই ঘরে এসেছি 2 মিনিটও হয়নি। শামীম আমতা আমতা করতে লাগলো। বড় আপু আবার বললেন, কি হলো? উনার বাসখাই কণ্ঠে আমি চমকে উঠলেও নিজেকে সামলে নিলাম। শামীম প্রায় বিড়বিড় করে বলল, এই তো আপু কথা বলছি। আপু আবার বললেন, এত কথা বলার কি আছে, আগে থেকেই তো জানাশোনা, এবার ড্রয়িং রুমে যা, মা আংটি পরিয়ে দিক, প্রেমের বিয়ে আবার নাটক। আমি থমকে গেলাম আর বললাম, আপু আপনার ভাইয়ের সাথে কিন্তু আজকে আমার প্রথম সরাসরি কথা হচ্ছে। আপু বললেন, থাক থাক, শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আমার মেজাজ খারাপ হলো। আমি বললাম, শামীম তুমি কি বাড়িতে এসব বলেছো? ও বলল, না দীপা, আমি আসলে পরে তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। এর মাঝে আন্টি নিজে এসে আপুকে ডেকে নিয়ে গেলেন। ওনার চোখে তখন রাগ দেখেছি আমি। এরপর শামীম বলল, আসলে দীপা আপুর বিয়ে হয়েছে প্রায় 12 বছর, বাচ্চা কাচ্চা হয়নি, তাই একটু মানসিক ভাবে আমার একটু খারাপ লাগলো। ভদ্রমহিলার তাহলে মানসিক সমস্যা আছে। আমি বললাম, আমি সরি শামীম, বুঝতে পারিনি। ও বলল, না না এটা ঠিক আছে। আমি বললাম, আপুর ট্রিটমেন্ট হচ্ছে না? তারপর শামীম বলল, হ্যাঁ নিয়মিত। ওর শ্বশুর বাড়িতে এইসব নিয়ে ঝামেলা হয়, তাই ও আমাদের সাথেই থাকে। দুলাভাইয়ের ব্যাংক জব, বদলির চাকরি, ছুটিতে মাসে 2 মাসে আমাদের বাসাতেই বেশি সময় কাটান। এবার আমি একটু থমকালাম, কারণ এরকম একজন মানুষের সাথে এক ফ্ল্যাট শেয়ার করাটা মুশকিল। শামীম বলে চললো, তবে মা কি বলেন জানো, একটা বাচ্চা কোলে এলে আপু ভালো হয়ে যাবে। আমি আনমনে মাথা নাড়লাম। শামীম বলতেই থাকলো, তাই তো আমার বিয়ের এত তোড়জোড়। সৃষ্টিকর্তার দয়ায় যদি আমার স্ত্রীর কোলে একটা বাচ্চা আসে তবে আপু সেরে যাবে। শামীম তৃপ্তির হাসি হাসলো। আমি ভ্রু কুচকে বললাম, তোমার বাচ্চার সাথে আপুর সুস্থ হবার কি সম্পর্ক? ও বলল, বাহ, এইটুকু করবো না? সত্যি সত্যি তো আর বাচ্চা দিয়ে দিচ্ছি না, ওর কাছে দিয়ে বলবো এই বাচ্চা এখন থেকে তোমার, তোমাকেই মা বলে ডাকবে। আপু নিজেও তো এই জন্য আমার বিয়ের জন্য অস্থির হয়ে আছেন। আমার পৃথিবীটা যেন থমকে গেল। মানে বিয়ের পর দিনই পুরো গোষ্ঠী সহ আমাকে বাচ্চার জন্য চাপ দিতে থাকবে। আমি বাচ্চা গর্ভে ধারণ করব, জন্ম দিব, আর মা ডাক শুনবে অন্য কেউ, যে কিনা মানসিকভাবে অসুস্থ, তার কোলে আমার বাচ্চা। ভাবতেই আমার শির দ্বারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমরা ড্রয়িং রুমে ফিরে এলাম। আন্টি যখন আমাকে আংটি পরানোর জন্য ব্যাগ হাতড়াচ্ছেন, আমি বললাম, বিয়েতে আমার মত নেই, আমি আন্তরিকভাবে দুঃখিত। শামীম হা করে আমার দিকে তাকিয়ে আছে। উপস্থিত সবাই হতবাক, এমনকি আব্বু আম্মুও। আন্টি বলে উঠলেন, কি হয়েছে মা, কোনো সমস্যা? আমি বললাম, সরি আন্টি, আমি এখনই আসলে বিয়ের জন্য প্রিপেয়ার না। আম্মুর কপাল কুঁচকে গেল। আম্মুর সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক, অনেকটাই বন্ধুর মতো। আগের রাতেও তার সাথে আমি গল্প করেছি। যদি ছেলেরা আমাকে পছন্দ হয়ে যায় তাহলে বিয়েতে কেমন সাজ হবে, কোন কোন অনুষ্ঠান হবে, এইসব বিষয়ে। এখন পুরো উল্টো কথা শুনে তিনি বিষম খাচ্ছেন, তবে এই মুহূর্তে তিনি আমাকে কিছু বললেন না। আমি সবার সামনে বললাম, আমি ভেবেছিলাম শুধু দেখাশোনা হবে, তারপর ছেলের সাথে কিছুদিন কথাবার্তা বলে মেন্টালিটি ম্যাচ করলে তারপর হয়তো আমরা
আমরা এঙ্গেজমেন্ট করব। বিয়ে তো আরো পরের ব্যাপার। কথাগুলো বলতে আমার খারাপ লাগছিল, কিন্তু ব্যাপারটা পাশ কাটানোর জন্য আমার কাছে তৎক্ষণাৎ আর কোনো বুদ্ধি ছিল না। শামীমের বড় বোন বললেন, তাহলে তুই আমাদের সময় নষ্ট করলি কেন? আজকে আরেকটা মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল, আমার জামাই সেই সম্বন্ধ এনেছে, সে মেয়েকে রিজেক্ট করে ভাইয়ের কথায় তোকে দেখতে এসেছি, আর তুই আছিস কয়েক মাস প্রেম করবি সেই তালে? বেয়াদব অসভ্য মেয়ে কোথাকার। তিনি এক নাগারে আরো কি কি বলে চললেন। আঙ্কেল মেয়ের মুখ চেপে ধরে থামানোর চেষ্টা করলেন, কিন্তু জিব্বা তো নয়, সে যেন রেলগাড়ি। আমাকে বলা হয়েছিল যে উনি সামান্য মেন্টালি সমস্যায় ভুগছেন, কিন্তু উনি যে এরকম অভদ্র এবং এতটা অ্যারোগেন্ট তা এখন জানলাম। তাছাড়া উনি কথায় কথায় যেভাবে নিজের হাজবেন্ডের প্রসঙ্গ টেনে আনলেন, তাহলে তো উনার হাজবেন্ডেরও এখানে উপস্থিত থাকার কথা, কেন আসেননি? আব্বু জাস্ট আঙ্কেলের দিকে তাকিয়ে বললেন, ভাই আপনার পরিবারে মেয়ে বিয়ে দিব না। মেয়ে যদি 6 মাস পরও আপনার ছেলের সাথে মেন্টালিটি ম্যাচ করে তারপরে বিয়ে করতে চাই তবুও দিব না। আমাদেরকে ক্ষমা করেন। তারা চলে যাওয়ার পরে আমি একটা মিষ্টি খেতে খেতে বললাম, আমাকে দোষ দিও না, দেখলেই তো অবস্থা। সত্যি বলতে কি আব্বু আম্মু আমাকে আর কিছু জিজ্ঞেস করেনি। আমি শামীমকে একটা টেক্সট করেছিলাম, পরে লিখেছিলাম, তুমি এখনো ম্যাচিউরড হতে পারোনি। যদি হতে তাহলে নিজের বাচ্চা অন্য কাউকে, হোক সে তোমার বোন, তাকে দিয়ে দেওয়ার কথা চিন্তাও করতে পারতে না। মাথায় ঘিলুয়ালা কোনো মেয়ে জীবনেও এই ধরনের প্রস্তাব মেনে নেবে না। আমার ম্যাচিউর ছেলে ভালো লাগে। আর তুমি বলেছিলে তোমার বোন মেন্টালি অসুস্থ, তার চিকিৎসা চলছে। দয়া করে অন্য ডাক্তার দেখাও অথবা মেন্টাল অ্যাসাইলেমে ভর্তি করো। তোমাদের ঘরোয়া টোটকায় আমার মনে হয় না কোনো কাজ হবে। ভালো থেকেও শুভকামনা রইল। তারপর কেটে গেছে 4 বছর। আমার বিয়ে হয়ে গেছে, 2 বছরের একটা বাচ্চাও আছে। শামীমের কথা আমি ভুলে গেছি, যেটা খুব স্বাভাবিক, কিন্তু সে আমার ফ্রেন্ড লিস্টে ছিল, যা আমার মনেও ছিল না। ওই দিনের পর সে আর কোনোদিন আমাকে নক করেনি। তাছাড়াও ছেলেটা খুবই কম অ্যাক্টিভ থাকতো, যার কারণে আমার সামনে তার কোনো পোস্ট আসতো না। একদিন মেসেঞ্জারে একটা নোটিফিকেশন এলো, কেমন আছো দীপা? আমি একটু চমকে উঠলাম। শামীম, এত বছর পর, তবুও ভদ্রতা করে উত্তর দিলাম, ভালো আছি, তুমি কেমন আছো? এ ধরনের প্রেক্ষিতে যে উত্তরটা আশা করেছিলাম সেটা হচ্ছে, আমিও ভালো আছি। কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে অন্যরকম একটা উত্তর দিল। ও বলল, কোন রকম বেঁচে আছি, জীবনটা তছনছ হয়ে গেছে। আমি হ্যাঁ না কোনো প্রকার উত্তর দিলাম না, কোনো প্রশ্ন করলাম না, শুধু সিন করে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পর সে আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো। ভয়েস মেসেজ অন করতে শামীমের কণ্ঠ ভেসে এলো, দীপা, জানি তুমি কোনো কিছু জানতে চাইবে না, তোমার সাথে কথা বলার অধিকারটুকুও আমার নেই, তবু আজ কেন যেন তোমাকে বলতে ইচ্ছা করছে। তুমি ঠিকই বলেছিলে, আমি তখন যথেষ্ট ম্যাচিউর ছিলাম না। নিজের বোকা সিদ্ধান্তের উপর এত অন্ধবিশ্বাস ছিল যে একটা মেয়ের মাতৃত্বকে খেলনা মনে করেছিলাম। বিয়ে করেছিলাম বিশেষ কারণে। আমাকে বাড়ি থেকে বলে দেওয়া হয়েছিল, তোমার সাথে যেইভাবে সব খোলামেলা ভাবে বলেছিলাম সেসব যেন পাত্রীকে না বলিনি আমি। বিয়ে হলো, আমার স্ত্রী তন্দ্রা আমার চাপে আর আমার পরিবারের চাপে পড়ে তাড়াতাড়ি কনসিভ করতে বাধ্য হলো। কিন্তু আপুর এই মানসিক অত্যাচার একটা গর্ভবতী মেয়ে সহ্য করতে পারেনি। সে বাবার বাড়ি চলে গেল। এক রাতে হার্ট অ্যাটাকে আমার বাবা মারা গেলেন, আর পরের সপ্তাহে আমি বাবা হলাম। ক্লিনিকে গিয়ে আপু বাচ্চা নিয়ে টানা হেঁচড়া শুরু করলো। আমার ছোট বাচ্চাটার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। রাগে প্রায় অন্ধ হয়ে তন্দ্রার মামি আপুকে থাপ্পড় মেরে ক্লিনিক থেকে বের করে দেয়। আমি সেদিন নিজের বোনকে বাঁচাবো নাকি সদ্যজাত সন্তানকে, সেই লজ্জায় আমি সেখানে মাটিতে মিশে যাচ্ছিলাম। এর অনেক আগে খবর পেয়েছিলাম দুলাভাই আরেকটা বিয়ে করেছে। সেজন্যই বোধহয় আগে 2-3 মাস পর পর 1-2 দিনের জন্য লোক দেখানো আসতেন। এখন আর আসেন না। তন্দ্রা বলে দিয়েছে, হয় আমার বোন আর মাকে নিয়ে থাকতে হবে, আর নয়তো বাচ্চা আর ওকে বেছে নিতে হবে। চাইলে মাকে আমি সঙ্গে নিতে পারি, ওর কোনো আপত্তি নেই, কিন্তু বোনকে একেবারেই ও সহ্য করতে পারছে না। বাচ্চার 6 মাস পূর্ণ হওয়া পর্যন্ত ও আমাকে সময় দিয়েছে। 5 মাস অলরেডি হয়ে গেছে। আমি জানি না কিভাবে কি করব। তুমি ঠিক বলেছিলে, তখনই যদি আপুকে মেন্টাল অ্যাসাইলেমে দিতাম অথবা অন্য কোনো ভাবে কন্ট্রোল করার চেষ্টা করতাম বাচ্চার লোভ না দেখিয়ে, তাহলে আমার জীবনটা হয়তো আজকে এমন হতো না। আমি সত্যিই এখন দুলছি, কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। এক পাশে আমার জন্মদাত্রী মা আর অসুস্থ বোন, অন্য পাশে আমার নিজের রক্ত, আমার সন্তান আর আমার স্ত্রী। সত্যি বড় অসহায় লাগছে আমার। আমি আর কোনো উত্তর দিলাম না। ফোনটা এক পাশে রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। মনে মনে ভাবলাম, সেদিনই বোধহয় আমি আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটি নিয়েছিলাম। হয়তো কিছুটা তাড়াহুড়া করে, যাই হোক, সব মাথা থেকে বের করে দিলাম। এখনই হাসান আসবে, আমার স্বামী। ও বেল বাজানোর আগে আমি দরজা খুলবো, পিপহোল দিয়ে ওর সিঁড়ি দিয়ে উঠা দেখবো, তারপর দরজা খুলে দিব। প্রতিবারের মতো ও আমাকে আস্তে করে জড়িয়ে ধরবে আর একই রকম সারপ্রাইজ হয়ে বলবে, তুমি কিভাবে বুঝে যাও আমি চলে এসেছি। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।